30 মে 1981 সাল রাত বাজে তখন 3:45। একদল সেনা কর্মকর্তা ভারী অস্ত্র নিয়ে চট্টগ্রামের সার্কিট হাউসের ভিতরে ঢোকে। রকেট এবং গ্রেনেড বিস্ফোরণ করতে করতে তারা উঠে পড়ে দোতলায়। সেখানে ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শব্দ শুনে তিনি নিজ কক্ষ থেকে বেরিয়ে আসেন। জিজ্ঞেস করেন, তোমরা কি চাও? উত্তরে আসে মেশিন গানের গুলি। মেঝেতে লুটিয়ে পড়েন জিয়াউর রহমান এবং মুহূর্তে বদলে যায় বাংলাদেশের ইতিহাস। কিন্তু কিভাবে সম্ভব হলো এই হত্যাকাণ্ড? কেন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীরা? কারাই বা জড়িত ছিল এটার সাথে? কিভাবে লুকানো হয়েছিল রাষ্ট্রপতির মৃত? প্রতিবেদন অনুযায়ী 30 মে সার্কিট হাউসে হামলা চালায় মাত্র 14 থেকে 16 জন অফিসার। অথচ সেখানে মোতায়েন ছিল স্পেশাল ব্রাঞ্চ, পুলিশ, প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট, এছাড়া অন্যান্য সশস্ত্র সেনাদল। তাহলে কিভাবে সম্ভব হলো এই হত্যাকাণ্ড? 1981 সালে চট্টগ্রামের সেনাবাহিনী জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর। 25 মে মঞ্জুরকে ঢাকার ডিফেন্স সার্ভিসেসের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে বদলি করা হয়। আগে থেকে জিয়াউর রহমানের সাথে মঞ্জুরের একটু মনোমালিন্য চলছিল। কমিশন বলেছে বদলির ঘটনাটি মঞ্জুর একেবারেই ভালোভাবে নেননি। আগেই তিনি নিজের পছন্দমতো অফিসারদের চট্টগ্রামে বদলি করে নিয়ে এসেছিলেন। প্রতিবেদন অনুযায়ী 30 মে রাত 3:45 চট্টগ্রাম সার্কিট হাউসে প্রথমে দুটো রকেট নিক্ষেপের পর শুরু হয় গ্রেনেড বিস্ফোরণ এবং তীব্র গুলিবর্ষণ। সার্কিট হাউসের প্রধান লোহার গেট সে রাতে খোলা ছিল, কিন্তু সার্কিট হাউসে পুলিশ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর তারা থাকার পরও বিদ্রোহীরা প্রায় কোনো বাধা ছাড়াই প্রবেশ করে মূল ভবনে। গোলাগুলির শব্দ শুনে ঘরের দরজা খুলে বেরিয়ে আসেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রশ্ন করেছিলেন, তোমরা কি চাও? জবাবে হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন। ঘটনাস্থলে নিহত হন তিনি। জিয়াউর রহমানের ব্যক্তিগত সচিব ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবু ইউসুফ মোহাম্মদ মাহফুজুর রহমান এবং এডিসি এইডি ক্যাম্প উনি ছিলেন ক্যাপ্টেন মাজহারুল হক। তারা দুইজনই সেদিন সার্কিট হাউসে ছিলেন। কমিশন বলেছেন তারা হত্যাকাণ্ডের অনেক পরে নিজেদের রুম থেকে বেরিয়ে এসেছিলেন। কমিশনের দাবি, প্রেসিডেন্ট ও ক্যাপ্টেন মাজহারের রুমের মধ্যে সংযোগকারী একটা দরজা ছিল, মানে কানেক্টিং ডোর ছিল, কিন্তু গুলি বর্ষণের সময় তিনি সেটা খুলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভিতরে আনার চেষ্টা করেননি। মাজহার কমিশনকে জানান তিনি প্রেসিডেন্টের রুমে ফোন করার চেষ্টা করেছিলেন, জানতেন না যে দুই রুমের মাঝে কানেক্টিং ডোর আছে। কমিশন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজের দিকেও আঙ্গুল তুলেছেন। ঘটনার আগের দিন সকালে তিনি এনডিসি নাসির উদ্দিনের কাছ থেকে সার্কিট হাউসের একটা লেআউট নিয়ে নিয়েছিলেন এবং সাথে একটা তালিকা। সেই তালিকায় ছিল কে কোন ঘরে থাকবে। এই তালিকা তো লেফটেন্যান্ট কর্নেল মাহফুজের চাওয়াটা অস্বাভাবিক। কেন শুধুমাত্র সেদিনই তিনি এই তালিকাটা নিয়েছিলেন, প্রশ্ন করে কমিশন। তাছাড়া সেদিন রাতে তিনি প্রেসিডেন্টের রুমের সামনে মোতায়েন করা 2 জন হাউস গার্ডকে সরিয়ে দিতে বলেন। তিনি বলেছেন প্রহরী থাকলে জিয়াউর রহমানের ঘুমের ডিস্টার্ব হবে। প্রেসিডেন্টের মৃতদেহ সুরক্ষিত রাখার ব্যাপারেও কিছু উদ্যোগের অভাব দেখে কমিশন। তারা সেই জন্য আঙ্গুল তোলে লেফটেন্যান্ট কর্নেল মাহফুজের দিকে। লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আর্মি হেডকোয়ার্টার্সে একটা মেসেজ পাঠিয়েছিলেন যে আর্মি হেডকোয়ার্টার্স থেকে যেন একটা হেলিকপ্টার পাঠানো হয়, সেখানে থাকবে হোম মিনিস্টার, মিলিটারি সেক্রেটারি। সেই হেলিকপ্টার করে তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় নিয়ে যাবেন। কিন্তু কমিশন বলে যে লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ তো খুব ভালোভাবেই জানতেন যে প্রেসিডেন্টের মৃতদেহ ঢাকায় নিতে এতজন মানুষের উপস্থিতির প্রয়োজন নাই, বরং তিনি চট্টগ্রামের বিমান বাহিনীর লোকাল যে ইউনিটটা আছে সেখান থেকে একটা হেলিকপ্টার নিতে পারতেন। সেই হেলিকপ্টার দিয়ে প্রেসিডেন্টের মৃতদেহ ঢাকায় নেওয়া যেত। উনি সেটা করেননি কেন? কমিশনের রিপোর্টে উঠে আসে সিকিউরিটির ক্ষেত্রে কিছু অমার্জনীয় গাফিলতি। যেরকম সার্কিট হাউসের মূল গেট কিন্তু সারা রাতই খোলা ছিল, অথচ প্রেসিডেন্ট তার ভিতরে। রাতে বৃষ্টি থেকে বাঁচতে নিরাপত্তারক্ষীরা নিচতলার হল রুমে আশ্রয় নিয়েছিলেন। তারা কেউ তাদের পোস্টে ছিল না। প্রেসিডেন্টের কক্ষের ঠিক সামনে কোনো পাহারা ছিল না। কমিশনের মতে এগুলো সব নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা। অ্যাসাসিনেশনের পরের সকাল 3টা ঘটনা ঘটে। প্রথম, 2টো জিপ করে বিদ্রোহীরা সার্কিট হাউসে আবার ঢোকে সকাল 8:30টার দিকে। ঢুকে তারা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ, যেটা অরক্ষিত ছিল, সেটা তারা নিয়ে যায় এবং লাশ গুম করার চেষ্টা করে। দ্বিতীয়ত, চট্টগ্রামের ভিতরে জেনারেল মঞ্জুর ঘোষণা দেয় that the government has fallen and that they have taken over the government. উনি মার্শাল ল জারি করেন। অন্যদিকে ঢাকায় বসে সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ উনি ঘোষণা দেন
যে সেনা সদর বিদ্রোহ মোকাবেলায় কঠোর অবস্থান নিচ্ছে। 31শে মে রাত থেকে 1 জুন গভীর রাত পর্যন্ত বিদ্রোহীদের সঙ্গে আলোচনা চলছে। সেনা সদর আত্মসমর্পণ ছাড়া অন্য সব প্রস্তাব প্রত্যাখ্যান করে। অনলি সারেন্ডার ইজ অ্যাকসেপ্টেবল। শেষ পর্যন্ত বিদ্রোহ ব্যর্থতার মুখে পড়ে এবং বিদ্রোহীদের সব পরিকল্পনা ভেস্তে যায়। কমিশন বলছেন 1 জুন রাতেই মঞ্জুর কয়েকজন বিদ্রোহী কর্মকর্তাকে সাথে নিয়ে চট্টগ্রামের আশেপাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। একই সাথে সেনাবাহিনীর আরেকটি দল কাপ্তাই রোডের পাথরঘাটা গ্রামে কবর থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতদেহ উদ্ধার করে। সাথে ছিল স্থানীয় প্রশাসন এবং পুলিশ। অন্যদিকে মানিকছড়ির এক চা শ্রমিকের বাড়ি থেকে আটক করা হয় মঞ্জুরকে। আ ভেরি হ্যাপেনিং মর্নিং। কিন্তু তাকে বহন করা গাড়ি যখন সেনানিবাসের ভিতরে যায় তখন সশস্ত্র সেনারা পথ আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে মঞ্জুরের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। জিয়াউর রহমান নিহত হওয়ার 1 সপ্তাহ পর 6 জুন একটা 3 সদস্যের ইনকোয়ারি কমিশন তৈরি করা হয়। প্রাথমিকভাবে কমিশনকে দায়িত্ব দেয়া হয় এই হত্যাকাণ্ডের পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, এদের সাথে জড়িত ব্যক্তিরা কারা, পরিকল্পনায় কারা ছিল বা সহযোগী কারা, এই সব কিছু শনাক্ত করার জন্য। কিন্তু 13ই জুন তাদের থেকে এই ক্ষমতাটা সরিয়ে নেওয়া হয়। তাদের তদন্ত তখন সীমাবদ্ধ করা হয় শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা, মরদেহ সরিয়ে নেয়ার কারণ এবং হত্যাকাণ্ডের সময় পুলিশ ও বেসামরিক প্রশাসনের ভূমিকা পর্যালোচনায়। 1981 সালের সেপ্টেম্বর মাসে কমিশন তদন্ত প্রতিবেদন জমা দেয় সরকারের কাছে। কিন্তু গত 45 বছরে প্রকাশ করা হয়নি এই তদন্ত প্রতিবেদন। কেন আলোর মুখ দেখেনি এই নথি? কারা চাইছিল যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে যেন শনাক্ত না করা যায়? কারা চাইছিল সত্য গোপন করতে? কারা চাইছিল ইতিহাসের সবচেয়ে নির্মম হত্যাকাণ্ডের একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিতে? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়।